আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইভেন্ট হ্যান্ডলিং নিয়ে, ওকে? যার মধ্যে আমাদের থাকবে অন ক্লিক, অন চেঞ্জ, অন সাবমিট, অন মাউস ওভার। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে, করতে কিন্তু আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন, কোনো সমস্যা নেই। তো সেই কাজটা করার জন্য চলে যাচ্ছি আমি আমার কাঙ্ক্ষিত ভিএস কোডে। তো সেখান থেকে কিন্তু আমার গত প্রজেক্টে যে কাজটি করেছিলাম সেটি হচ্ছে about.js থেকে আমরা নরমালি ইউজ স্টেট সম্পর্কে জেনেছিলাম। আশা করি সেগুলো আপনারা সকলে দেখে নিয়েছেন। এখন আমরা যে কাজটি করাবো সেটা হচ্ছে এইখানে আরো একটি ফাইল ক্রিয়েট করে নেব, যেটার নাম আমরা দিয়ে দিচ্ছি ইভেন্ট হ্যান্ডলার ডট জেএসএক্স। পারফেক্ট। তো দেখতে পাচ্ছেন ইভেন্ট হ্যান্ডলার ডট জেএসএক্স নামে আমরা একটি ফাইল ক্রিয়েট করে নিয়েছি। তো এটার আমি জাস্ট মেথডের নামটা দিয়ে দিচ্ছি এখান থেকে ইভেন্ট নামে, ওকে? ইভেন্ট নামে। তো এখান থেকে আমাদের কি রিটার্ন করবে ফাইনালি? পারফেক্ট। তো আমাদের কিন্তু বেসিক স্ট্রাকচারটা এখানে রেডি হয়ে গেছে। তো এখন সরাসরি দেখতে পাচ্ছেন আমরা এইখান থেকে জাস্ট বেসিক স্ট্রাকচার রেডি করার পূর্বেই ইভেন্টটাকে এখান থেকে এক্সপোর্ট ডিফল্ট করে পাঠিয়ে দিচ্ছি। এক্সপোর্ট ডিফল্ট করবে কাকে? ইভেন্টটাকে। ওকে, পারফেক্ট। তাহলে ইভেন্টটাকে এখান থেকে রিসিভ করায় আমার জাস্ট এখান থেকে রান করানোই আছে, ইম্পোর্ট করানোই আছে, কোনো সমস্যা নেই। তো এবার ফাইনালি যদি আমরা আউটপুটটা দেখে আসি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমার আপাতত তেমন কিছুই নেই। তো একটা কিন্তু এখানে আমাকে এরর ধরেছে। তো এরর থ্রো করার কারণ হচ্ছে আমার পূর্ণাঙ্গ ফাইলের নামটা হচ্ছে ইভেন্ট হ্যান্ডলার, আর এখানে শুধুমাত্র ইম্পোর্ট করানো আছে আমাদের ইভেন্টটাকে। ওকে, ফাইনালি যদি আউটপুট দেখে আসি তাহলে দেখতে পাচ্ছেন এখন আপাতত কিছুই নেই। তো সবার প্রথমে এখন আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চেয়েছিলাম সেটা আরেকবার আমি স্লাইডে চলে যাচ্ছি অন ক্লিক নিয়ে। আর অন ক্লিক নিয়ে কিন্তু ইতিপূর্বে আমরা অনেকবার আলোচনা করে এসেছি, তাই না? যেমন আমরা যদি এখানে একটি বাটন তৈরি করি, জাস্ট এখান থেকে বলে দিচ্ছি আমি ক্লিক মি, ওকে? আর এইখান থেকে আমরা তাহলে অন ক্লিক ইভেন্টটা কিভাবে তৈরি করতাম, নর্মালি যেভাবে জাভাস্ক্রিপ্টে ক্রিয়েট করতাম অন ক্লিক, বাট এখানে শুধুমাত্র আমাদের সিটা ক্যাপিটাল হবে। তার পাশাপাশি এখান থেকে আমি বলে দিব যে একটি মেথডের নাম আমাকে বলে দিতে হবে। জাস্ট আমি বলে দিচ্ছি ক্লিক মি। এই মেথডটা তাহলে এখন আমাকে কি করতে হবে? ক্রিয়েট করতে হবে ফাংশনটা, তাই না? তাহলে অবশ্যই সেই ফাংশনটা এখানে আমি বানিয়ে ফেলতেছি। পারফেক্ট। এবং দেখতে পাচ্ছেন এখান থেকে আমি জাস্ট একটি অ্যালার্ট দিয়ে চেক করে নেব এবং এখান থেকে বলে দিচ্ছি ওকে। পারফেক্ট। কন্ট্রোল এ দিয়ে সেভ করলাম। ফাইনালি যদি আউটপুটটা দেখে আসি, এবার আমরা যদি এখান থেকে ক্লিক মি বাটনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাকে ওকে দেখিয়েছে। তাহলে কিন্তু এই যে ক্লিক ইভেন্ট সম্পর্কে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। পরবর্তীতে আমাদের যে ইভেন্টটি রয়েছে সেটি হচ্ছে অন চেঞ্জ ইভেন্ট। তো এটা কিন্তু অবশ্যই আমরা অনেকবার দেখবেন যে এরকম আমাদের ব্যবহার লাগবেই, হ্যাঁ? এরকম কিন্তু অনেকবার ব্যবহার আপনারা দেখতেই পাবেন। তো সেই কাজটা করার জন্য আমি এখানে একটি ফর্ম তৈরি করে নিচ্ছি। ফর্ম তৈরি করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ফর্মের মধ্যে আমি এখানে আরো একটি ইনপুট ফিল্ড নেব। জাস্ট এখানে একটি ইনপুট ফিল্ড আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো এটার প্লেস হোল্ডারটা আমি বলে দিচ্ছি ইন্টার নেম, তার পাশাপাশি ইন্টার নেম, তার পাশাপাশি এখানে আমরা এখন অন চেঞ্জ হ্যান্ডলারটা ব্যবহার করব। ওকে? তো অন চেঞ্জ এর কাজটা একটু লক্ষ্য করে দেখেন। অন চেঞ্জ এর এখানে আমাদের কি থাকবে? অন চেঞ্জ কখন হবে? যখন আমরা কি প্রেস করব তখনই আমরা যেখানে কিছু যদি লিখি, একটা যদি স্পেস দিই, একটা যদি আমরা জাস্ট কিছু ওয়ার্ড লিখি বা নরমালি একটা কিছু লিখি, একটা কিছু লিখলে কিন্তু সেটা আমাদের কি হবে? চেঞ্জ হয়ে যাবে, তাই না? তাহলে সেটা এখন আমরা দেখব। তাহলে এখান থেকে জাস্ট আমি বলে দিচ্ছি হ্যান্ডেল চেঞ্জ। ওকে, তাহলে এই হ্যান্ডেল চেঞ্জটা দিয়ে এখন আমাকে কি করতে হবে? এখানে একটি ফাংশন তৈরি করতে হবে, তাই না? তাহলে পারফেক্ট হ্যান্ডেল চেঞ্জ। তাহলে এই হ্যান্ডেল চেঞ্জের মধ্যে এখন একটা বিষয় লক্ষ্য করে দেখেন। আপনি জাস্ট এখানে একটি অ্যালার্ট চেক করতে পারেন যে আই এম চেঞ্জ। ওকে, কন্ট্রোল এজ দিয়ে সেভ করে ফেললাম। তাহলে এখন আমরা যদি ফাইনাল আউটপুটে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন এখন জাস্ট এখান থেকে কিছু একটা স্পেস দেন তাহলে এখন আপনার কিন্তু সেটা চলে আসছে যে আই এম চেঞ্জড, তাই না? আই এম চেঞ্জড। ওকে, সমস্যা নেই। তার মানে আমাদের কিন্তু কাজগুলো পারফেক্ট ভাবে হচ্ছে। তাহলে এখন একটা বিষয় লক্ষ্য করে দেখেন, এই যে হ্যান্ডেল চেঞ্জ আমরা এখানে তৈরি করেছি, তাহলে ইনপুট ফিল্ডের ভ্যালুগুলাকে নিয়ে কিন্তু আমাকে সবসময় কাজ করতে হবে। তাহলে ইনপুট ফিল্ডের ভ্যালুগুলাকে আমরা কিভাবে ধরতাম আগে বলেন তো? এখানে জাস্ট একটা আইডি দিতাম, আইডি দেওয়ার পরবর্তীতে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। তো সেভাবে কিন্তু আমরা ধরতাম, বাট এখন আমরা সেটা করব না। আমরা এখন যেটা করবো এই হ্যান্ডেল চেঞ্জ দিয়ে আমরা তার তার ভ্যালুটাকে ধরে ফেলবো। আর তার ভ্যালুটাকে ধরার জন্য আমাদের এই যে হ্যান্ডেল চেঞ্জ যে মেথডটা এখানে তৈরি করেছি তার ভিতরে আমি একটা প্যারামিটার পাস করে দিচ্ছি, সেটার নাম হচ্ছে ই। ওকে, যেখানে এখানে আপনি কিন্তু যে কোনো নাম ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই প্যারামিটারের মধ্যে। তো এর পরবর্তীতে এখান থেকে আপনি একটা ভেরিয়েবল চাইলে তৈরি করতে পারেন। তো এখান থেকে আমি বলে দিচ্ছি যে রেসপন্স। এই রেসপন্সের মধ্যে আমাদের কি থাকবে? ই ডট টার্গেট ডট ভ্যালু। এইভাবে কিন্তু এখন আমাকে রিয়াক্ট জেএস এ ভ্যালুটাকে ধরতে হবে। নরমালি জাভাস্ক্রিপ্টে আমরা কি করতাম? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। তার পরবর্তীতে আমরা কি করতাম? আইডিটাকে দেখার পর ডট ভ্যালু দিয়ে আমরা তার ইনপুট ফিল্ডের ভ্যালুগুলোকে হ্যান্ডেল করতাম, তাই না? অর্থাৎ ক্যাচ করতে পারতাম।
এইভাবে কিন্তু আমরা কি করতাম, ইনপুট ফিল্ডের ভ্যালুগুলাকে হ্যান্ডেল করতাম, ক্যাচ করতাম বা ধরতাম। বাট রিয়াক্ট জেএস এখন কি বললো, ভাই অত কিছু করার দরকার নেই আমাকে, জাস্ট আমাকে ইনপুট ফিল্ডের ভ্যালুটাকে ধরতে হলে, অর্থাৎ ক্যাচ করতে হলে, আমার ভ্যালুটাকে ক্যাচ করার জন্য ই ডট টার্গেট ডট ভ্যালু, অর্থাৎ এখান থেকে আমার ফাংশনের মধ্যে যে প্যারামিটার, তার পরবর্তীতে টার্গেট ডট ভ্যালু, হ্যাঁ, টার্গেট ডট ভ্যালু। এখন যদি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে এসে এখানে আমরা এখন কনসোল ডট লগ করে দেখি, কনসোল ডট লগ, এবং সঙ্গে সঙ্গে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ফেললাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেললাম। ফাইনালি যদি আউটপুটটা দেখে আসি আমরা, তাহলে লক্ষ্য করে দেখেন এখন আমাদের কি রয়েছে। এখান থেকে জাস্ট আমি বলে দিচ্ছি যে চেঞ্জড মি, সঙ্গে সঙ্গে দেখেন এই যে আমি যা যা লিখতেছি সমস্ত আমাদের লেটার গুলো কিন্তু এখানে চলে আসতেছে, তাই না? কারণ আমাদের সেগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। তাহলে আশা করি কিভাবে আমরা ইনপুট ফিল্ডের ভ্যালু গুলাকে ধরতে পারবো সেই বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে বুঝতে পেরেছি। এখন একটা বিষয় লক্ষ্য করে দেখেন, আমরা কিন্তু ছোট ছোট পার্ট আকারে শিখতেছি, পরবর্তীতে যখন আমরা একটি প্রজেক্ট করব তখন দেখবেন যে আমাদের যাবতীয় সবকিছু ইউজ হবে এখানে। তো এইটার মধ্যে কিন্তু আমরা এখন ইউজ স্টেট ব্যবহার করতে পারি। সেই কাজটা করার জন্য আমি চাই যে সমস্ত কাজগুলো এখানে করেছিলাম, যাবতীয় কোডগুলিকে আপনাদের বোঝার সুবিধার্থে কেটে দিচ্ছি। এবং এইখানে দেখতে পাচ্ছেন আমাদের কি তৈরি করা রয়েছে, হ্যান্ডেল চেঞ্জ শুধুমাত্র তৈরি করা রয়েছে, তাই না? তো এখানে সবার প্রথমে আমরা ভেরিয়েবল নিয়ে নিব, একটা অ্যারে তৈরি করব, তার মধ্যে আমি এখান থেকে বলে দিচ্ছি যে মাই ডাটা, আরেকটা বলে দিচ্ছি এখান থেকে সেট ডাটা। ওকে, পারফেক্ট। এবং এখান থেকে আমি কি করব, ইউজ স্টেটটাকে, যে মেথড রয়েছে সেটাকে আমি সরাসরি ব্যবহার করব। হুম, ইউজ স্টেট যে মেথডটি রয়েছে সরাসরি আমি এটি ব্যবহার করব। তো এখন একটি ফাইনালি দেখেন আমাদের কি হয়েছে, এই হ্যান্ডেল চেঞ্জ দিতে হলে অবশ্যই কিন্তু আমাকে একটি ফাংশন তৈরি করতে হবে সবার প্রথমে। তাহলে হ্যান্ডেল চেঞ্জ দিয়ে আমরা ফাংশনটি তৈরি করে ফেলি, বরাবরের মতো আমরা যেভাবে এখান থেকে একটি প্যারামিটার পাস করে রেসপন্সটাকে সরাসরি ধরে ফেললাম। রেসপন্সটাকে ধরে ফেলার পর ই ডট টার্গেট ডট ভ্যালু, এটার মধ্যে কিন্তু আমার ওই ইনপুট ফিল্ডের ভ্যালুটা কিন্তু আমার ধরা আছে। তাহলে এখন এইটাকে আমি কি করব, এইটাকে এখন আমি অবশ্যই যদি আমি দেখাতে চাই লাইভ আপডেটের মতো, যেমন এখানে একটি প্যারাগ্রাফ নিয়ে নিচ্ছি, আর প্যারাগ্রাফটা কি থাকবে, আমাদের যাবতীয় রেসপন্স সমূহ এইগুলাকে আমি রেসপন্স এখান থেকে যা যা পাবো মাই ডাটার মধ্যে সেট করব। ওকে, তাহলে এখান থেকে মাই ডাটাটাকে আমি আগে ডিসপ্লে করায় রাখলাম, ওকে, প্রিন্ট করে রাখলাম। তাহলে মাই ডাটাকে এখান থেকে জাস্ট প্যারাগ্রাফের মধ্যে প্রিন্ট করায় রাখলাম। এখন প্রশ্ন করতে পারেন আপনাদের একটু হোমওয়ার্ক, সেটা হচ্ছে সেট ডাটা দিয়ে কেমনে এখন আমি ডাটাগুলোকে সেট করে দেব মাই ডাটার মধ্যে। ওকে, তো সেটা লক্ষ্য করে দেখেন এই যে সেট ডাটা যেটা আমার রয়েছে, সেই মেথডটাকে এখন আমরা কি করব, সরাসরি ই ডট টার্গেট ডট ভ্যালুটা আমরা সেট ডাটার মধ্যে রেখে দেবো, কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে ফেললাম। তাহলে এখন কি হলো, সেট ডাটার মধ্যে আমাদের যা যা পাবে সেগুলো কিন্তু এখন মাই ডাটার মধ্যেও আমাদের চলে আসবে। কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে ফেললাম। ফাইনালি যদি আমরা আউটপুটটা দেখে আসি, লক্ষ্য করে দেখেন এখান থেকে জাস্ট আমি বলে দিচ্ছি নেম ইজ, ওকে, লক্ষ্য করে দেখেন আমার কিন্তু এখানে লাইভ আপডেটের মতো কমেন্ট হচ্ছে, তাই না? লাইভ আপডেট। সুতরাং আমরা লাইভ কমেন্ট যেভাবে করে থাকি বা লাইভ রেসপন্স যেভাবে পেয়ে থাকি, ঠিক এইটাও কিন্তু আমার সেম কাজটি করলো, অর্থাৎ ইউজ স্টেট ব্যবহার করে। তাহলে কিন্তু আমরা শিখতে পারলাম কিভাবে আমরা ইনপুট ফিল্ডের ভ্যালুগুলোকে ক্যাচ করতে পারি, তারপর সেটাকে আমরা সরাসরি হ্যান্ডেল করতে পারি এবং সেটাকে আমরা ডিসপ্লে করাতে পারি। সেটাও কিন্তু আপনারা শিখে গেলেন। এর পরবর্তীতে আমরা কিন্তু ফর্ম যখন আবারও একটি বানাবো, তারপর অনেকগুলো ফর্ম থাকবে, তারপর আমাদের সেখানে রেডিও বাটন থাকবে, চেক বক্স থাকবে, সেগুলো থেকে কিভাবে ডাটাগুলোকে আমি নিতে পারি সেগুলো সবকিছু কিন্তু আমরা ইউজ স্টেটের মাধ্যমে হ্যান্ডেল করে থাকবো। তো এতটুকু কাজ আপাতত বুঝলে আমাদের হবে। পরবর্তীতে যদি আমরা দেখে আসি আমাদের কি রয়েছে, অন সাবমিট রয়েছে। তো এখন কিন্তু আমরা এখানে একটি ফর্ম বানিয়ে ফেলেছি, সেটা কিন্তু এখন আমাকে কি করতে হবে, সাবমিট করতে হবে। তাহলে অন সাবমিট করার, ফর্মটাকে সাবমিট করার জন্য অন সাবমিট যে মেথডটা রয়েছে সেটা আমার সরাসরি ব্যবহার করে ফেললাম। কোথায়, অর্থাৎ যে ইভেন্টটি রয়েছে আমার, সরি, যে ইভেন্টটি আমার রয়েছে অন সাবমিট, সেটা আমি সরাসরি ফর্মের মধ্যে ব্যবহার করে ফেললাম। ওকে, তাহলে এখানে আমি জাস্ট নাম দিয়ে দিচ্ছি অন সাবমিটেড, অন সাবমিটেড ডাটা, পারফেক্ট। তাহলে অন সাবমিটেড ডাটা দিয়ে এখন আমি এখানে কি করব, ফাংশন তৈরি করে ফেলবো। ফাইনালি একটি ফাংশন তৈরি করে ফেলতেছি, লক্ষ্য করে দেখেন জাস্ট অ্যালার্ট দিয়ে একটা মেসেজ আপনাদেরকে বলে দিচ্ছি সাকসেস, কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে ফেললাম। তাহলে এখন যদি আমরা একটা বাটন কিন্তু তৈরি করিনি, তাই না? তাহলে বাটনটা অবশ্যই তৈরি করে ফেলি যখন আমরা কি করব, সাবমিট করব। জাস্ট বলে দিচ্ছি সাবমিট, কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে ফেললাম। এইবার যদি আমরা রেসপন্সটা দেখে আসি, তাহলে এখান থেকে আমি বলে দিচ্ছি লাইভ আপডেট ডাটা এবং সাবমিট করে দিচ্ছি, এবং সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে বলছে সাকসেস। এবং লক্ষ্য করে দেখেন পেজটা কিন্তু আবার রিফ্রেশ হয়ে যাচ্ছে। আর এই অটো রিফ্রেশটাকে আটকানোর জন্য যখন আমরা ফর্ম ট্যাগটা ইউজ করবো তখন কিন্তু আমাদের অটোমেটিক রিফ্রেশ হয়ে যাবে। আর সেটাকে আটকানোর জন্য আমরা কি করতে পারি, এখান থেকে ফর্মের রেসপন্সটাকে ধরে নিয়ে সরাসরি আমরা যেটা করতে পারি, ই ডট প্রিভেন্ট ডিফল্ট নামে যে মেথডটি রয়েছে, ইতিপূর্বে জাভাস্ক্রিপ্টের অনেক প্রজেক্টে কিন্তু আমি সেটা ব্যবহার করেছি। আপনারা যারা যারা আমার পূর্বের ভিডিও টিউটোরিয়ালগুলো জাভাস্ক্রিপ্টের প্রজেক্টগুলো দেখেছেন তারা কিন্তু অবশ্যই ধরে ফেলেছেন, তাই না? তাহলে ই ডট প্রিভেন্ট ডিফল্টের মাধ্যমে সেটা আমরা
বাই ডিফল্ট যে আমাদের পেজটা রিফ্রেশ হবে সেটা কিন্তু আমরা আটকাই দিতে পারি। এখন যদি সরাসরি আমরা এখান থেকে দেখি যে বলে দিচ্ছি মাই নেম ইজ, ওকে, মাই নেম ইজ ফিজ। তার পরবর্তীতে সাবমিট করে দিচ্ছি, সঙ্গে সঙ্গে সাকসেস হয়েছে এবং আমার কিন্তু বাই ডিফল্ট ভাবে যেই ঘূর্ণনটা হচ্ছিল, সুতরাং পেজটা আমার রিফ্রেশ হচ্ছিল, সেটা কিন্তু থেমে গেছে। আশা করি এই পর্যন্ত আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। তাহলে অন সাবমিট ইভেন্ট নিয়ে কিভাবে কাজ করতে হয় সেটাও আপনারা শিখে গেলেন। ওকে, পরবর্তীতে আমার যেটা রয়েছে সেটা হচ্ছে অন মাউস ওভার, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করে ফেলি। তো অন মাউস ওভারটা নিয়ে আলোচনা করার জন্য আমি জাস্ট এখানে একটি প্যারাগ্রাফ তৈরি করব এবং সেখানে আমি বলে দেব অন মাউস ওভার। ওকে, অন মাউস ওভার। তার পরবর্তীতে এইটা শুধু জাস্ট একটি মেসেজ প্রদর্শন করলাম, বাট সেটা কিন্তু এখন আমি তৈরি করি নাই। আর সেটা আমি তৈরি করব কোথায়? এই পি ট্যাগের মধ্যে। অন মাউস, অন মাউস ওভার, রাইট। অন মাউস ওভার দিয়ে এখানে একটি কি তৈরি করতে হবে? আমাকে ইভেন্টের নাম দিতে হবে, অর্থাৎ যে ফাংশনটি তৈরি করবো তার নাম দিতে হবে। তো আমি এখান থেকে বলে দিচ্ছি মাউস ইভেন্ট। ওকে, তো মাউস ইভেন্ট, তো মাউস ইভেন্ট এখন আমাকে কি করতে হবে? এখানে জাস্ট একটি ফাংশন তৈরি করতে হবে। পারফেক্ট। এবং কনসোল ডট লগ করে আমি বলে দিতে চাই যে আই অ্যাম মাউস ওভার। পারফেক্ট, কন্ট্রোল এজ দিয়ে সেভ করে ফেললাম। এখন এটা আমাদের কখন কাজ করবে লক্ষ্য করে দেখেন, আমার এখানে কনসোল ডট লগ ওপেন করা রয়েছে, সুতরাং কনসোল ডট ওপেন করাই রয়েছে। যখন আমি এখানে নিয়ে যাচ্ছি, সঙ্গে সঙ্গে দেখেন, যখন আমি প্যারাগ্রাফের উপর নিয়ে যাব সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে বলবে আই এম মাউস ওভার। এই যে দেখেন, আই এম মাউস ওভার। পারফেক্ট। তাহলে আশা করি আমাদের এই ইভেন্ট সম্পর্কে আপনাদের ধারণা হয়ে গেছে, কারণ আমি ইভেন্ট সম্পর্কে এই জন্যই দেখালাম, পরবর্তীতে যে সমস্ত কাজগুলো করব সব কিন্তু আমার ফর্মের সঙ্গে ইন্টারাক্ট। আর ফর্ম কিন্তু অবশ্যই আমাদেরকে জানতে হবে, কারণ আমাদের ডাটা পাঠানোর ক্ষেত্রে মাস্ট বি, আমরা একটা সাইট তৈরি করি, যে কোনো কিছুই তৈরি করি না কেন, তখন কিন্তু দেখবেন যে ফর্ম ছাড়া আর কিছুই নেই ডাটা পাঠানোর জন্য। হ্যাঁ, তাহলে সুতরাং কিন্তু আমাদের এই ইভেন্টগুলো জানতে হবে এবং পরবর্তীতে আস্তে আস্তে পর্যায়ক্রমে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তবে আমি আরেকটি ক্লাস কম্পোনেন্ট তৈরি করব সিম্পল আরেকটি এক্সাম্পল দেখানোর জন্য। তো সেই ক্লাস কম্পোনেন্টের নামটা দিচ্ছি আমরা যে ইভেন্ট ক্লাস ডট জেএসএক্স। আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি একটি ক্লাস কম্পোনেন্ট তৈরি করব এবং সেটার নাম আমি একটা ক্লাস তৈরি করে ফেলি। জাস্ট ইভেন্ট ক্লাস লিখে এটা এক্সটেন্ড করবে কার সঙ্গে? মাস্ট বি কিন্তু আমাদের কম্পোনেন্টের সঙ্গে। ওকে, কম্পোনেন্টের সঙ্গে। পারফেক্ট। তাহলে এইখান থেকে আমাদের সবার প্রথমে কি করতে হবে? রেন্ডার মেথডকে কল করতে হবে। তার পরবর্তীতে রেন্ডার ভেতরে কি থাকবে? আমাদের রিটার্ন থাকবে। ফাইনালি আমাদের তো রেডি হয়ে গেল এবং এখান থেকে এক্সপোর্ট ডিফল্ট করে ফেলি সরাসরি আমরা। এক্সপোর্ট ডিফল্ট আমরা কাকে করাবো? আমাদের যে ইভেন্ট ক্লাস তৈরি করেছি তাকে। হুম, ইভেন্ট ক্লাস যেটা তৈরি করেছি তাকে। পারফেক্ট। এবং ইভেন্ট ক্লাসটাকে কপি করে নিয়ে এসে অ্যাপ ডট জেএসএক্স এ চলে আসলাম। সেখানে চলে আসার পরবর্তীতে আমরা ইম্পোর্ট করাতে হবে মাস্ট বি, তাই না? তাহলে ইম্পোর্ট করাবো কাকে? ইভেন্ট ক্লাসকে ফ্রম, কোথায় থেকে আমাদের এটা আসবে? এটা আমাদের আসবে ইভেন্ট ক্লাস থেকে। ওকে, তাহলে এবার ইভেন্ট ক্লাসটাকে আমি এখানে ইউজ করব। তাহলে আমরা কিন্তু আউটপুট দেখতে পাবো। তবে এটাকে আপাতত আমি কমেন্ট করে রাখতেছি, এটা আপাতত আমার এখন দরকার নেই। জাস্ট ক্লাস যেহেতু ইউজ করতেছি, সুতরাং ক্লাসের গুলোই আমাদের থাক। কন্ট্রোল এজ দিয়ে সেভ করে ফেললাম এবং এখানে একটি মেসেজ প্রদর্শন করাতে পারি চাইলে, h1 দিয়ে ক্লাসেস ইজ, ক্লাস কম্পোনেন্ট ইজ রেডি। ক্লাস কম্পোনেন্ট ইজ, জাস্ট বোঝার সুবিধার্থে রেডি। কন্ট্রোল এজ দিয়ে সেভ করলাম, তাহলে দেখতে পাচ্ছেন ক্লাস ইজ রেডি। ওকে, ফাইনালি এখন আমরা এখানে একটি কাজ করতে পারবো, সেটা হচ্ছে এখানে আমি জাস্ট একটি ফর্ম তৈরি করে নিচ্ছি আপনাদের বোঝার জন্য। একটি ফর্ম তৈরি করে নিচ্ছি, সেই ফর্মের মধ্যে আমাদের কি থাকবে? সেই ফর্মের মধ্যে আমাদের একটি ইনপুট ফিল্ড থাকবে। সেই ফর্মের মধ্যে একটি ইনপুট ফিল্ড থাকবে, একটি প্লেস হোল্ডার এখানে চাইলে আমরা ইউজ করতে পারি, আপাতত কোনো দরকার নেই। জাস্ট আমি এখান থেকে অন চেঞ্জ ব্যবহার করব এবং লক্ষ্য করে দেখেন আমরা ইতিপূর্বে অন চেঞ্জটা কেমনে ব্যবহার করলাম। তখন আমরা লিখছিলাম যে মাই, যে কোনো নাম দিতে পারি আমরা, চেঞ্জ হ্যান্ডেল চেঞ্জ, দুঃখিত, হ্যান্ডেল চেঞ্জ। ওকে, হ্যান্ডেল চেঞ্জ ডাটা। ওকে, বা মেথড বা ফাংশন, যে কোনো আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এইটা দিয়ে এখন যদি আমরা এটাকে ভালোভাবে লক্ষ্য করেন, এইটা দিয়ে যদি এখন আমরা এখানে ফাংশন তৈরি করি তাহলে কি হবে? না, হবে না। কেননা আমরা এটা ক্লাস কম্পোনেন্ট তৈরি করেছি, আর ক্লাস কম্পোনেন্ট তৈরি করা মাত্রই কিন্তু আমরা কার সাহায্য নিতে হবে? আমাদেরকে অবশ্যই দিসের সাহায্য নিতে হবে। তাহলে চলে আসলাম আমরা ক্লাসের ফরম্যাটে, দিস ডট হ্যান্ড চেঞ্জুলার ডাটা, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আসলাম এবং এখানে হ্যান্ড চেঞ্জুলার ডাটা দিয়ে ঠিক রেন্ডারের উপরে আমি একটা ES6 এর মতো ফাংশন তৈরি করে নিচ্ছি। ওকে, আর এখান থেকে কনসোল ডট লগ দিয়ে কি করব? মাস্ট বি আমাদের যেই
প্যারামিটার আকারে পাঠিয়ে দিলাম, তাহলে সেম ভাবে এখন আমরা কি করব, ই ডট ভ্যালু। হুম, কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে ফেললাম। এখন যদি আমরা সরাসরি রেসপন্সে চলে যাই, তাহলে এখন আমরা দেখতে পাবো যে আমাদের কোনো কাজ সঠিকভাবে হয়েছে কিনা। তো চলে যাচ্ছি, বলে দিলাম মাই নেম ইজ ফিজ। তাহলে দেখতে পাচ্ছেন এই যে মাই নেম ইজ ফিজ, সেটা কিন্তু আমাদের চলে আসলো। তাহলে ক্লাসের জন্য কিন্তু আমাদের একটু ডিফারেন্ট ভাবে তৈরি করতে হলো, সেজন্য আমি আপনাদেরকে দেখাই দিলাম যে ক্লাসের মেথডটা কিন্তু আমাদেরকে ঠিক একটু ডিফারেন্ট, অর্থাৎ ক্লাসের সিনট্যাক্স গুলো ইউজ করে করতে হবে। দিস কিওয়ার্ডটা আমাদেরকে ব্যবহার করতেই হবে। হ্যাঁ, তাহলে দিস ডট হ্যান্ডচেঞ্জার ডাটা নামে মেথডটা তৈরি করেছি। তার ভিতরে আমরা কি করেছি, কনসোল ডট লগ করে আমরা ইনপুট ফিল্ড গুলোকে ধরে ফেলেছি, তার ভ্যালু গুলোকে ধরে ফেললাম। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা যখন আপনার সেট স্টেট অর্থাৎ ক্লাসের স্টেট গুলোকে কিভাবে ম্যানেজ করতে হবে, সে বিষয়গুলো কিন্তু আমরা শিখবো আস্তে আস্তে। ক্লাসের স্টেট ম্যানেজ করে আমাদের কনস্ট্রাক্টর ইউজ করতে হবে, তার পরবর্তীতে সুপার ইউজ করতে হবে, সুপার মেথড ব্যবহার করতে হবে। তো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আস্তে আস্তে শিখবো, কি তার স্টেট গুলোকে কিভাবে ম্যানেজ করা যায়। যেমন আমরা ইতিপূর্বে ফাংশনাল কম্পোনেন্টে ইউজ স্টেট শিখে আসলাম, পরবর্তীতে কিন্তু আমাদেরকে ক্লাসের স্টেট ম্যানেজ আমরা কিভাবে করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ সকলকে।